আপা আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে আরেকটু আসি। সেটা হচ্ছে যে আপনারা যখন সেন্ট মার্টিনে কাজ শুরু করলেন তখন চারপাশে এমনটা বোঝা ছিল, খুব গুঞ্জনটা এমন ছিল যে সেন্ট মার্টিনে হয়তো একটু বেশি ফোকাস থাকছে এই গভর্নমেন্টের। এবং তার সাথে যদি আমরা একটু রিলেট করি, সেটা হচ্ছে যে আগের গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর কথা যদি বলি, শেখ হাসিনার কথা বলি, উনি কিন্তু একদম মানে খোলামেলাভাবে বলছিলেন যে সেন্ট মার্টিন হাতে দেয়নি বলে, আমেরিকাকে দেয়নি বলে আমি আসলে ক্ষমতা ছাড়তে হয়েছে। তো এই জায়গাটায় কেন মানে সেন্ট মার্টিনে এত আলোচনা হলো, আপনারা কি রিলেট করতে পারেন কিছু? আমার আগের কথা রেশ ধরে একটা কথা বলি, অনেক কাজ হয়েছে যেমন সত্য, অনেক কাজ তো করাও যায়নি, এটাও সত্য। হ্যাঁ, আর দেশের জন্য যখন আপনি কাজ করবেন, অনেক কাজ করে দিয়ে চলে এসেছি, এই আত্মতৃপ্তি কখনো আপনার মধ্যে থাকবে না। এই আত্মতৃপ্তি আমার মধ্যে সত্যিকার অর্থেই নেই। আমার খালি মনে হয় এই প্রকল্পটা ঠিক মতন বাস্তবায়িত হবে তো, ঠিক মতন খননটা হবে তো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে মনিটর করবে তো ওরা। সেন্ট মার্টিনের বিষয়ে একটু আসি। রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেক বিষয়ে অনেক কথা বলে। এই মুহূর্তে আমেরিকা ইরানে আক্রমণ করছে। কয়দিন আগে আমরা ভেনেজুয়েলায় দেখেছিলাম। আমেরিকা কি কাউকে জিজ্ঞেস করে আক্রমণ করে? তাহলে এই কথা যে একটা অসার কথা, এটা যে একটা রাজনৈতিক কথা, এটা বুঝতে কি খুব বেশি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়? সেন্ট মার্টিনটা বেশি আলোচনায় কেন এসছে জানেন? কারণ সেন্ট মার্টিনের জাহাজ ব্যবসায়ী আর রিসোর্ট ব্যবসায়ীরা প্রচার প্রচারণায় নামতে পেরেছে। বায়ু দূষণে আমরা যে কাজগুলো করছি এটা নিয়ে প্রচার প্রচারণায় কে নামবে? শব্দ দূষণে যে কাজগুলো শুরু করেছি প্রচার প্রচারণায় কে নামবে? তো সেন্ট মার্টিনের ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগালে দেখবেন আমার যে কোনো রিলে ওই সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা, পাথর ব্যবসায়ীরা সিলেটে, তারপরে আপনার মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী মহল একটা গ্রুপ তৈরি করে, যাদের স্বার্থে আঘাত লাগছে তারে জঘন্য জঘন্য কমেন্ট করতে থাকে। সেগুলো কোনো জাতমা মানে কোনো ভদ্রচিত কমেন্টও হয় না। কিন্তু এনিওয়ে, সেন্ট মার্টিনটা নিয়ে এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে বলা হলো। আপনি যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবেন, আমি তো আপনাকে বলছি যে সেন্ট মার্টিনে রাত্রি যাওয়া নিষেধ আমি করি নাই, এটা আগের সরকার করে দিয়েছে, আমি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। কারণ আগের সরকার একটা জোরে ধমক দিত, তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে কাজটা আর করতো না। সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হয়তো তাদের পলিটিক্যাল বেস দুর্বল হয়ে যাবে, বা হয়তো সেখানে কোনো ওদের মধ্যে দর কষাকষি হতো, আমি সেটা বলতে পারছি না। আমার একটাই চিন্তা, সেন্ট মার্টিনের মানুষকে বাঁচাতে সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে। আপনি বিশ্বের কোরাল একটা দ্বীপ, কোরাল দ্বীপ ঠিক না, ওইটা হচ্ছে কোরাল সমৃদ্ধ দ্বীপ, উপরে বালু, কয়েক ফিট নিচেই হচ্ছে কোরাল। আপনার দেশে আর কয়টা আছে? নাই নাই। এটা তো আপনাকে বাঁচাতে হবে। ওইখানে জনসংখ্যা কত? 8,500। 8,500 মানুষ থাকে একটা দ্বীপে। আপনি যদি 12,000 টুরিস্ট ওখানে একদিনে নিয়ে যান, ওই লোকগুলোর সোশ্যাল ফ্যাব্রিক বলে কিছু থাকে? তাদের আসলে ওখানে অর্থনৈতিক কার্যক্রম আর কিছু নয়, তাদেরকে তথাকথিত পর্যটন নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে জাহাজে আগুন লাগে, রিসোর্টে আগুন লাগে, একটা হাসপাতাল নাই পর্যটকদের জন্য। এই সমস্ত জাহাজ ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা ওইখানে একটা হাসপাতাল খুলতে পারলো না এতদিনে। পর্যটকদের যদি একটা হার্ট অ্যাটাক হয়, মেইনল্যান্ডে আসতে তো 3 বছর লেগে যাবে। তাদের যে পর্যটনের জন্য এত মায়া কান না, তারা ওইখানে পর্যটকদের জন্য কি সুবিধাটা ডেভেলপ করেছে আমি একটু শুনি। ওইখানে পর্যটন হবে না কেন? হবে হচ্ছে স্থানীয় জনগণ ভিত্তিক পর্যটন। যেমন ধরেন আপনার 2টা রুম আছে, পর্যটন মন্ত্রণালয়ই সাহায্য করলো, আপনি একটা রুম করলে আপনারা সেন্ট মার্টিন দ্বীপবাসী কেমন করে থাকেন এটা দেখতে ওখানে পর্যটন হবে। ওইখানে কিসের বারবিকিউ পার্টি, ওইখানে কিসের আলো জ্বালিয়ে কাছিমের প্রজনন নষ্ট করা? কয়েকদিন আগে দেখলাম একজন লোক যিনি ইলেকশনে লড়ছেন তিনি বলছেন কাছিম আগে বাঁচাতে হবে, মানুষ আগে বাঁচাতে হবে, কাছিম আগে। এগুলো তো রেটরিক। কাছিম আর মানুষ ওয়ান হেলথের যুগে আমরা এসব কথা তো বলতে পারবো না। সেন্ট মার্টিন দ্বীপটাকে বাঁচাতে ওইখানে ফাউন্ডেশন দিয়ে যেগুলো বিল্ডিং আছে ওগুলো ভেঙে দেওয়ার কোনো বিকল্প নাই। আমরা ওইখানে সুপেয় পানির সাপ্লাইয়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মানুষের অল্টারনেটিভ জীবিকার জন্য প্রকল্প দিয়ে এসেছি, সেখানে কাজ হচ্ছে। ওখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা প্রকল্প দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু এই ভালো কাজগুলো আড়াল করবার জন্য ওই ব্যবসায়ীদের প্রপাগান্ডাগুলো কাজ করছে। তাদের তো ওই একটাই কাজ, প্রপাগান্ডা করা। তাদের ব্যবসায়িক স্বার্থ দেখবার জন্য তো আমাকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নাই। এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বাংলাদেশে এটা আর নাই। ঠিক এইরকমই দ্বীপ, আপনি ব্যাংককে যান, মায়া দ্বীপ বন্ধ করে দিয়েছে। আমরা তো 2,000 মানুষকে যেতে দিয়েছি। 2,000 মানুষ না, সরকারের কিন্তু সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে 837 জন মানুষ। আমরা তারপরেও স্থানীয় জনগণের কথা যে ইমিডিয়েট তো কোনো জীবিকা হচ্ছে না করেছে। আচ্ছা আপনি বলেন তো, সেন্ট মার্টিনের মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, এরকম কথা শুনেছেন? অথচ শুরু হলো কিন্তু দুর্ভিক্ষে। তবে আমি এটা স্বীকার করি, মানুষের তো একটু কষ্ট হয়েছে, কারণ সে তো আর কোনো কাজ করছে না এখন। সেজন্য কিন্তু আমরা 2 মাস তাকে আর্থিক একটা প্যাকেজও দিয়েছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখবো, এই সমস্ত ব্যবসায়ীদের কথায় কান দিয়ে না, পরিবেশের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে হলে আপনারা যে ফ্যামিলি কার্ডটা করছেন এটা সেন্ট মার্টিনে করেন।
সেন্ট মার্টিনের মানুষকে যদি ফ্যামিলি কার্ড দেন, তাদের এই ঢাকার জাহাজ ব্যবসায়ী আর অন্য এলাকার জাহাজ ব্যবসায়ীর কাছে ওই নির্ভরশীলতা তারা যে জিম্মি করে রেখেছে এই দ্বীপের মানুষগুলোকে, সেই জিম্মি দশা থেকে তারা মুক্ত হবে। প্রায়ই শুনি সেন্ট মার্টিন নাকি কুকুর খাবার পায় না। আবার রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে কুকুরকে খাবার দিতে যায়। আপনি একজন কুকুর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তো যে কুকুরকে এভাবে খাওয়া দেওয়াটা ঠিক কিনা, এবং যে সমস্ত কুকুর খাবার খেতে আসে তারা দেখবেন আপনি যে বেশ হৃষ্টপুষ্ট কুকুর। কারণ সেন্ট মার্টিনের মানুষ বলে আমাদের এখানে তো বাঘ নাই, হাতি নাই, আমরা তো এক কুকুরই দেখি, তো এই কুকুরকে আমরা যত্ন নিই। ওইখানে সেন্ট মার্টিনে যে কাজটা করা হয়েছে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, জনগণের অল্টারনেটিভ ইনকাম, জনগণকে আপদকালীন একটা টাকা দেওয়া, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, সেখানে আবার স্থানীয় ভলান্টিয়ার নিয়োগ করা, একই সাথে কুকুর যেন ওখানে বেশি বেড়ে যেতে না পারে, কুকুরের প্রজনন নিয়ন্ত্রণের জন্য বৈজ্ঞানিক কোথায় একটা টাকা লাইফস্টক মিনিস্ট্রিকে দিয়ে আসা হয়েছে।